টিউলিপের অভিনব জালিয়াতি, গুলশানে রাজুকের সম্পত্তি দখলে স্টার্ন হাউজিংকে সহযোগিতার অভিযোগ, বিনিময়ে বুঝে নেন ফ্ল্যাট। আগামী সপ্তাহেই মামলার সিদ্ধান্ত দুদকের। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন। শুধুমাত্র অ্যান্টি কারাপশন কমিশনার না, এখানে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও কিন্তু একটা দায়িত্ব ছিল সবসময় এটাকে ইভ্যালুয়েট করা। তার যে অথরাইজ অফিসার ছিল প্রত্যেকটা জায়গায়, সেই অথরাইজ অফিসারও কিন্তু দেখা উচিত ছিল যে আসলে এই ল্যান্ডটা কিসের জন্য দেওয়া হয়েছিল আর ল্যান্ডটা এখন ইউজ হচ্ছে কোথায়। বিপুল অর্থ পাচারে জড়িত কয়েকটি পরিবার ও গোষ্ঠী, জানালেন গভর্নর। ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলমান, জটিল প্রক্রিয়ার কারণে সময় লাগবে 1 বছরের বেশি। বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ঢাকা। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান, গণহত্যা থামানোর দাবিতে কাল মার্চ ফর গাজা। দুয়ারে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, মঙ্গল নয় এবার হবে আনন্দ শোভাযাত্রা। মোটিফে থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা, ছায়ানটে বর্ষবরণে আলোর পথে যাত্রার আহ্বান। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির বহিষ্কৃত নারী সদস্য গ্রেফতার। প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার প্রতিশ্রুতি স্নিগ্ধের। ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা, বিমানে পণ্য পরিবহনে খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি, বাণিজ্যে বাধা এড়াতে আলোচনার পরামর্শ। ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব জালিয়াতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। গুলশানে স্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা বেআইনিভাবে হস্তান্তরের সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। টিউলিপের প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল ও প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় স্টার্ন হাউজিং। এই ঘটনায় আগামী সপ্তাহে টিউলিপ ও রাজুকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানী গুলশান 2-এর 71 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গেল মার্চে দুদক ফ্ল্যাটের সন্ধান পেলে আদালতে আবেদনের প্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেয়। তবে ফ্ল্যাটের আদ্যপ্রান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্লটটি জুড়েই অভিনব জালিয়াতির নানা ফেরিস্তি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার সত্ত্বে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2020 সালে টিউলিপ সিদ্দিকী আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসাবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় টিউলিপ সিদ্দিক সাবেক রাজক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে দুদক। আরও একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন। তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে, যে মামলাটা আমরা এখনো করিনি। আইনজ্ঞরা বলছেন রাজুকের প্লট বরাদ্দ বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। এই যে গভর্নমেন্টের যে পলিসিটা ছিল স্পেসিফিক ইন্ডিভিজুয়াল সমাজের তারা এই জায়গাটা পাবে, সেখান থেকে সরে এসে 1-2 ব্যক্তি এখানে নাম কোনো মূল্য ছাড়া তারা ফ্ল্যাট এনজয় করবে অথবা তাদেরকে আপনার ফ্যাসিলিটি দেওয়া হবে, এটা তো আসলে পারপাসটা না। এর আগে দুদক পূর্বাঞ্চলের শেখ পরিবারের 60 কাঠার প্লট জালিয়াতির মামলায় হুকুমের আসামি করেছিল টিউলিপ সিদ্দিককে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
বিদেশে পাচার হওয়া সম্পদ কোথায় কী অবস্থায় আছে তা খুঁজে বের করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ পাচার সহ সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রামে ব্রিফিংয়ে তিনি বলেন, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। গভর্নর বলেন, দেশের বিপুল টাকা পাচার করেছে কয়েকটি পরিবার ও গোষ্ঠী। তা ফিরিয়ে আনতে সময় লাগবে 1 বছরেরও বেশি, কেননা এটি একটি জটিল প্রক্রিয়া। বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। গাজায় বর্বরতার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে ঢাকায়। জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান মুসল্লিরা। বিশ্ব মুসলিম উম্মাহকে এক হয়ে ইসরায়েলি বর্বরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাধারণ জনতা। মানবতার ডাকে বর্বরতা রুখতে এই দীপ্ত উচ্চারণ। কারো হাতে ফেস্টুন, কারো হাতে বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দেশ ফিলিস্তিনের পতাকা। শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাধারণ মুসল্লিরা। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন এলাকা ঘুরে আবারও মসজিদের উত্তর ফটকে গিয়ে শেষ হয়। এর আগে নামাজ শেষ করেই বিক্ষোভ সমাবেশ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। মানুষ তো দূরের কথা, সকল পাশবিকতা, সকল বর্বরতাকে হার মানিয়েছে। এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করে বিপ্লবী যুব সংহতি। পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বড় সহযোগী উল্লেখ করে বক্তারা তাদের নীরব না থেকে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। পশ্চিমা মদদে ঠান্ডা মাথার ক্লিনজিং যে অপারেশন চলছে গোটা ফিলিস্তিন জুড়ে, তাতে পশ্চিমা দুনিয়ার তাদের যে গণতন্ত্রের মুখোশ, মানবাধিকারের মুখোশ পুরোপুরি এটা আজকে খসে পড়েছে। গাজায় হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ নানা সংগঠন। ফিলিস্তিন দখলমুক্ত করে নেতানিয়াহু বাহিনীর বিচার দাবি করেছে তারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণের অনুষঙ্গ সাজিয়ে তুলতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবার শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আর বৈশাখ উদযাপনের প্রতিবাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ। বৈশাখ উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখ উৎসবের রূপকে ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিভ আর বিশাল আকৃতির কাঠামো। শিক্ষার্থীরাই বানাচ্ছেন রাজা রানীর বিশাল মুখোশ, পেঁচা, জাতীয় পশু বাঘ। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি। উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও। কিছু পটচিত্র আছে বড় বড় কাপড়ে করা, বনবিবির, আকবরের আর বিভিন্ন রকমের রূপকথার। স্যারদের আবার আমাদের স্টুডেন্টদের যে হচ্ছে পেইন্টিংগুলো, সেগুলো আমরা বিক্রি করছি। গণঅভ্যুত্থানের কিছু আমরা মোটিভ রাখছি, যেমন পানির বোতল। এবছর বৈশাখ উদযাপনের নানা বিষয় নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন শোভাযাত্রা আয়োজন কমিটি। জানান, নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদ্যে উদযাপিত হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং
সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেটিকে তুলে ধরা। শোভাযাত্রার জন্য পয়লা বৈশাখে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আমার আলোয় আমার মুক্তি আলোয় আলোয় প্রতিপাদ্যে এবারের বর্ষবরণ উদযাপন করবে ছায়ানট। বিকেলে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে রমনার বটমূলে উৎসব উদযাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ভোরের আলো ফুটতেই ভৈরবী রাগালাপের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ আয়োজন। অনুষ্ঠান সজ্জায় থাকছে 9টি সম্মেলক, 12টি একক গান ও 3টি পাঠ। প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে নতুন আলো, প্রকৃতি, মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মবোধন জাগরণের সুরবাণী থাকবে পুরো আয়োজনে। ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। এবারের অনুষ্ঠান সজ্জে আমরা 9টি সম্মেলন ও 12টি একক গান এবং 3টি পাঠ অন্তর্ভুক্ত করেছি। সব মিলিয়ে 1.5 শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। রমনা উদ্যান থেকে 2 ঘণ্টা ব্যাপী আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানা শাখার সদস্য ছিলেন। অভিযোগ অনুযায়ী ভুক্তভোগীদের সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিতেন তিনি। এ নিয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ঠেকাতে তারা সোচ্চার আছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিনকে পুলিশের কাছে সোপর্দ করেছে সংগঠনটি। অভিযোগ আছে, জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন আফরিন। কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপের খুদে বার্তায়ও মেলে তার প্রতারণার প্রমাণ। 7-8 জনের থেকেই 10,000 টাকা করে নিচ্ছে। 10,000 টাকা করে এই কথা বলে নিচ্ছে যে আরেকজন আহতকে আপনার 20,000 টাকা থেকে দেওয়া হবে, প্রয়োজন আপনি কলে কথা বলেন। তো তারা যেহেতু 10,000 টাকা সহযোগিতা পাইতেছে, তারা ওই মনে দিয়ে দিচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ থেকে দিলশাদ আফরিনকে বহিষ্কার করে সংগঠনটি। বিভিন্ন লোকদের কাছে টাকা নিয়েছে, তাদের ফাউন্ডেশনে আটক করে তারা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছে। আইনের ঊর্ধ্বে কেউ না, সুতরাং যারাই যে কোনো রকম অন্যায় করবে আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয়গুলো দিব না। আহত ও শহীদ পরিবারের অর্থ যেন প্রতারকদের হাতে না যায় সেই বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতারণার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রতারণার ব্যাপারে আমরা সবসময় সচ্চার, যারা প্রতারকরা আছে আমরা এই জন্যই আমাদের ভেরিফিকেশন যে প্রসেসটা সেটা এতটা হার্ডভাবে করছি, যাতে যারা প্রতারক আছে যাতে আমাদের কাছে যে আমাদের টাকা আছে সেই টাকাটা যাতে ভুল মানুষের কাছে চলে না যায়। জুলাই অভ্যুত্থানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের যাচাই বাছাইয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করছে বলে জানান স্নিগ্ধ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ধাক্কা সামলাতে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরে কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি বাণিজ্যে বাধা এড়াতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার পরামর্শ তাদের। ইয়ানুর সিফাতের প্রতিবেদন। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। কারণ হিসেবে জানানো হয়েছে, তাদের রফতানি বিঘ্নিত হওয়া এবং বিমানবন্দর ও অন্যান্য বন্দরে পণ্যজট কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারতের। স্থলপথে কোনো সমস্যা না হলেও এই সিদ্ধান্তে ভারতের বিমানবন্দর ব্যবহার করে কোনো পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ, এমনটা উল্লেখ করে সাময়িক এই সংকটও সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করবেন। ব্যবসায়ীরাও একমত। তবে দেশের বিমানবন্দর দিয়ে আকাশপথে পণ্য পরিবহন সুবিধা বাড়ানোর সঙ্গে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। কেন আমাকে $5 থেকে $60 পর্যন্ত মানে পার কেজিতে দিতে হয়, এইটা একটু সরকারের খতিয়ে দেখা দরকার। বিদেশি এয়ারলাইন্সগুলির এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। বিমান বাংলাদেশ এই ক্ষেত্রে কেন চুপচাপ বসে আছে সেটা একটু দেখা দরকার।
রফতানি বাণিজ্য সম্প্রসারণের পথে ভারতের কোনো সিদ্ধান্ত যেন বাধা তৈরি করতে না পারে সেজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা জোরদারের আহ্বান জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশের ভারতে নিযুক্ত হাইকমিশনার তার এখন প্রধান দায়িত্ব হচ্ছে এটা আলাপ আলোচনা করে এই অচলাবস্থা অবসানের উদ্যোগ গ্রহণ করা। ভারতের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।